জনাব আনিস আলমগীর, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছি, ধন্যবাদ আপনাকে। আপনি দীর্ঘ রোগ শোক কাটিয়ে যে আমাদের মধ্যে এসেছেন, খুব চিন্তিত ছিলাম আপনার জন্য। আমি না, শুধু আমার সাথে যাদের দেখা হয়েছে তারা সবাই আপনার জন্য চিন্তা করছে, আমাকে বলছেন ভদ্রলোকের কি হলো, ঠিক আছে কিনা। যাই অনেক হোক। কৃতজ্ঞতা, সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আসলে একদম ভালো হয়ে গেছে তা না, একটু দুর্বলতা আছে। কাজে আজকের অনুষ্ঠান আপনাকে আনলে সুবিধা এটাই যে দর্শক যেটা জানতে চায় সেটা উপস্থাপক হিসেবে আমাকে আর খুঁচিয়ে বের করতে হয় না, আপনি নিজেই বলতে থাকেন এবং দর্শক পরিতৃপ্ত হয় বলে আমার ধারণা। তো আপনার স্ট্যাটাস নিয়ে কথা বলছিলাম যে হ্যাঁ। 8ই আগস্ট হ্যাঁ। যে কথাটা আপনি বলেছেন, আপনি এটা এইভাবে মূল্যায়ন করছেন কেন? 8ই আগস্ট দেখেন, 8ই আগস্ট কিন্তু শেখ হাসিনার আমলেও এটা ছুটির ইয়ে ছিল, জাতীয় দিবস ছিল। তখন শেখ হাসিনা এটা করেছিলেন যে উনার আম্মা, যে বঙ্গবন্ধুর স্ত্রী, যে জি। বঙ্গমাতা ফজলুন্নেসা, উনার জন্মদিন উপলক্ষে এটাকে উনি জাতীয় ছুটি, ছুটি দেন নাই, জাতীয় দিবস করেছেন। তারপরে একই 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 মাসে কিন্তু 5 আগস্ট কিন্তু দেখেন, দুইটা তারিখ কিন্তু ডক্টর ইউনূস যে দুইটা তারিখ বেছে দিয়েছেন। 5 আগস্ট কিন্তু শেখ কামালের জন্মদিন ছিল, শেখ হাসিনা সেটাকে তার ভাইয়ের জন্মদিন উপলক্ষে জাতীয় দিবস বানিয়েছেন। আর 18ই অক্টোবর উনি শেখ রাসেলের জন্মদিনকেও জাতীয় দিবস বানিয়েছেন। আমি জানি না শেখ জামাল কি দোষ করেছিল, তাকে কেন শেখ হাসিনা বাদ দিয়েছিলেন। শেখ হাসিনা এটা বাদ দিয়ে, এবং তার বাবা আমাদের মহান নেতা, অবশ্যই উনার জন্ম মৃত্যু বার্ষিকী যদি পালন হয় সেটাতে তো কারো মাথা ব্যথা হওয়ার কথা ছিল না। সেই দুইটা দিনে উনি জাতীয় দিবস করেছেন এবং ছুটিও ছিল। এই এই দুইটা দিন বাদ গেল। আমি এই যে বর্তমান সরকার ক্ষমতা আসার পর এই দিবসগুলো বাদ দিয়েছে। দুঃখিত যে, মানে দুর্ভাগ্য যে ওনারা 7ই মার্চ পর্যন্ত বাদ দিয়ে দিয়েছেন। এটা একজনের অ্যালার্জি হিসেবে আমরা দেখেছি। এই যেগুলোর কথা বললাম এগুলো বাদ দিলে ওনার শেখ হাসিনার মানে আত্মীয় স্বজন কেন্দ্রিক, সেটা তো কারো মাথা ব্যথা ছিল না। কিন্তু ডক্টর ইউনূস বাদ দিয়েছেন, প্রশংসা পেয়েছেন কারো কারো কাছ থেকে। কিন্তু জুলাই বিপ্লবের নাম দিয়ে উনি যে এক মাস ব্যাপী কর্মসূচি নিলেন, সেখানে দেখা যাচ্ছে যে উনি জুলাইয়ের 5 তারিখে ছুটি দিয়ে দিয়েছেন এবং একটা বিপ্লব দিবস করেছেন। হতে পারে সেটা, কারণ এইটা তো গণ অভ্যুত্থান হিসাবে আমরা কেউ অস্বীকার করছি না। মানুষ নেমে এসেছে, যে কারণে হোক, এটার পেছনে যে হোক, যত তত্ত্ব এখন হাজির করা হোক, শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল, হেন হয়েছিল, তেন হয়েছিল, যা কিছু হোক, হয়েছে তো। যখন হয়েছে একটা দিবস, সেটাকে মানুষ, একটা রিজিম চেঞ্জ হয়েছে, সেটা মানুষ স্মরণ করেছে, রাস্তায় নেমে এসেছিল। তো সেটা যদি স্মরণ করা হয়, আমার তো, আপনার তো কারো মাথা ব্যথা হওয়ার কথা না। এটা আমরা 6ই ডিসেম্বর, যদি আপনি খেয়াল করে থাকেন, আসলে 6ই ডিসেম্বর না, এটা ছিল 4 ডিসেম্বর, যখন এরশাদ পদত্যাগ করবে ঘোষণা দিয়েছিল। সেই দিবসটাও যদি কোনো সরকার যদি পালন করে, আমরা তো খুশি হব। কারণ আমরা তো তখন রাস্তায় ছিলাম, আমরা সেই আন্দোলন জি। করেছিলাম এরশাদের বিরুদ্ধে। কিন্তু কোনো সরকারই করে নাই, শেখ হাসিনা সরকার বলেন, খালেদা জিয়ার সরকার বলেন, সেই দিনটাকে কিন্তু তারা নিজেদের কর্মসূচি হিসেবে পালন করতো, স্বৈরাচার পতন দিবস। পরে কিন্তু সেটাও আর হয়নি। তা আমার এখন এটাও আশঙ্কা দেখা দিয়েছে, এখন যে জুলাইকে নিয়ে ডক্টর ইউনূস যে সমস্ত মানে আবেগী কর্মকাণ্ড করছেন, এগুলো আজ থেকে 10-12 বছর পরে, কয় বছর পরে কে মানুষ মাথায় রাখে কিনা, সেটা সন্দেহ হচ্ছে। সবচেয়ে বড় যে বিষয়টা আমার মাথায় লেগেছে বা আমার আপত্তির যে বিষয়টা, তো উনি তার সিংহাসন আরোহণকে একটা স্মরণীয় করতে চাচ্ছেন। ভাই, সেদিন তো কি, সেদিন আপনি জাস্ট একটা ক্ষমতা নিয়েছেন, কিন্তু ঘটনা ঘটেছে 5 তারিখ। আপনি যদি 5 তারিখকে মহিমান্বিত করছেন, সেটাতে তো কারো আপত্তি নাই। 5, 6, 7, 8, এই এত, তাহলে মাঝখানের দিনগুলো কোথায় যাবে? মাঝখানের দিনগুলো তো এই দেশে বর্বরচিত কিছু হত্যাকাণ্ড হয়েছে, তার দায়িত্ব কি তাহলে আপনি নিতে চাচ্ছেন না? আপনি তাহলে 8 তারিখ থেকে সবকিছু হিসাব করতে চাচ্ছেন, 5 তারিখ থেকে করতে চাচ্ছেন না? এগুলো কিন্তু এখন কোয়েশ্চেন আসতেছে। কারণ এর মধ্যে তো অনেক পুলিশ সহ অনেক মব জাস্টিস এমন হয়েছিল, জাস্টিস বলবো না, এই লিঞ্চিং যেভাবে হয়েছিল, তাতে তো অনেক মানুষ মারা গিয়েছিল। সেগুলো নিয়ে প্রশ্ন আসছে, অনেকে বলতেছে 5 জুলাইকে এখন পুলিশ হত্যা দিবস পালন করার জন্য। বিচিত্র নয়, দেখবেন আপনি, ক্ষমতা পরিবর্তন হলে এটা হতেও পারে। আজকের দিনে আমরা যেভাবে যেটাকে দেখছি, আগামী দিন সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এখন ডক্টর ইউনূস এই দিনটা তার ইয়েতে রাখাটা, এটা খুবই একটা মানে কি বলবো, একটা অদূরদর্শী একটা সিদ্ধান্ত উনি নিয়েছেন। কোন চামচাদের খুশি করতে উনি নিয়েছেন, না নিজেই নিয়েছেন আমরা জানি না। এবং ওনার যে নিয়োগকর্তারা, যে সাজিস, হাসনাত বা আদার্স, তারাও কিন্তু এটা পছন্দ করছে না। এনসিপি দলীয়ভাবে এটা, তার নেতা, আমি দলীয়ভাবে তাদের কোনো বিবৃতি দেখি নাই, নেতাদের আমি দেখেছি। তারপরে এই যে এনসিপি কেন্দ্রিক আরো যে খুচরা বিপ্লবী কতগুলো আছে, অনেকগুলো ওদের শাখা প্রশাখা আছে না, এরাও দেখি যে এদের বিরুদ্ধে কথা বলতেছে, না এটা বিপ্লব ব্যাহত হয়ে গেছে। এবং তাদের অযৌক্তিক কথা না এগুলা। এই দেশটা, এই তারিখটাকে উনি মহিমান্বিত কেন করতে চাচ্ছেন? এটা তো মহিমা দেওয়ার কি হলো, এটা ক্ষমতা গ্রহণ জাস্ট।
তারপরে সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে জামাতের আমিরও কিন্তু এটা নিয়ে কথা বলেছেন। উনি বলছেন 5 আগস্টকে আমরা নতুন বাংলাদেশ দেখতে বলতে পারি, এটা নয়। তো সব দিক দিয়ে মিলিয়ে এটা মানে এমন অবস্থা তৈরি হয়েছে যে তাতে করে আমাদের মনে হয় যেন আমরা যেখানে যে যখন ক্ষমতায় যাই, আপনি শুরুতে বলছিলেন নিজেরটাই তখন মনে রাখি, এবং মনে রাখি যে মনে করি যে আমার এই দিনটা বোধহয় চিরদিন স্মরণীয় হয়ে থাকবে না। এটা আগামী বছর আসলে এটা দেখবেন যে ফেলে দিচ্ছে যারা ক্ষমতায় আসবে, বা ফেলে দেওয়ার জন্য চাপ আসবে। এবং পরবর্তীতে ওনার এই দিবসগুলো, পুরো জুলাই দিবসগুলো কোথায় চলে যাবে কে জানে। আমি তো আবু সাইদের হত্যাকাণ্ডের যে দিনটা, এইটাকে, আর যে 5 তারিখের এই ঘটনা, এই দুইটা দিন ছাড়া তো বাকিগুলোকে কেউ মনে করবে কোনোদিন, আমার তো মনে হয় না। কোনো কারণ নাই। কিন্তু উনি পুরো মাস ব্যাপী একটা করেছেন, একটা কর্মসূচি নিয়েছেন এই যে এই সমস্ত প্রোগ্রাম করার জন্য। তো এই সমস্ত কর্মসূচি শেখ হাসিনার আমল কিংবা খালেদা জিয়ার আমল, ইয়ের আমল, এরশাদের আমল, আমরা তো দেখেছি এগুলো হচ্ছে আমলাদের একটা টাকা খাওয়ানোর বুদ্ধি। এরা কতগুলো ছবি তুলবে, পাঠাবে, দিবস পালিত হয়েছে, আর বাজেট করবে। তো ডক্টর ইউনূস আমরা যেটা দেখতেছি যে উনিও এইটা করার জন্য অনেকগুলো কমিটি করে রাখছেন। হ্যাঁ, কমিটি করে দিয়েছেন এবং তারা পালন করবে। তো আমার আমার ব্যক্তিগত ধারণা এটা সুপার ফ্লপ করবে এই পুরো জুলাই কর্মসূচি। আমি যেই স্ট্যাটাসটা লিখেছিলাম সেটা থেকে আমি যদি আপনাকে যদি একটুখানি স্মরণ করি, আমি বলছিলাম যে এই যে মানুষ আলতু ফালতু এই সমস্ত দিবস আর সেন্টিমেন্ট থেকে যে বোধহয় আহ, মুখ ফিরিয়ে নিয়েছে, সেজন্য এনসিপি এবং জামাত তারাও এটার বিরোধিতা করছে। এবং কারণ তারাও বুঝেছে যে এই সমস্ত ফালতু সেন্টিমেন্ট দিয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না। এবং সারা দেশে যেভাবে মুক্তিযুদ্ধের সিম্বল গুলোকে আক্রান্ত হচ্ছে, আজকে আমি যেটা দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় এসছে যে আপনার বিজয় সরণিতে অনেকগুলো মুরাল ভেঙে ফেলা হচ্ছে বুলডোজার দিয়ে। আমি ছবি দেখলাম, বাস্তব জানি না, আমি ওদিকে ভিজিট করে নাই। এবং মানুষ এটা অবিশ্বাস করবে না, কারণ 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এই সরকার যেভাবে অবস্থান নিয়েছে, যেভাবে মুক্তিযুদ্ধকে হেয় করা হলে এই সরকার চুপ করে আছে, তাতে করে মানুষ বিশ্বাস করবে যে হ্যাঁ এরাই করতে পারে এটা, কারণ এদের এদের দ্বারা এটা সম্ভব। এবং তারা নিজেরা যে এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করতে গিয়ে মানে মানে আওয়ামী লীগের বিরোধিতা করতে গিয়ে যে মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে, এটা তারা নিজেরা বোধহয় কোনো খেয়াল করছে না। এবং মানুষের মধ্যে এই ধরনের একটা পারসেপশন অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। আমার এক কলিগ ছিল, আমি নাম বললাম না, বাম নেতা। সে বঙ্গবন্ধুকে গালাগালি করতো এবং করতো, সমালোচনা করতো। সমালোচনা করতে করতে তার এমন এক অবস্থা হইতো, একসময় সে গোলাম আজমকে জাতির জনক বানিয়ে দিত। তো এই অবস্থা তৈরি হয়েছে এদের মধ্যেও, এরাও সমালোচনা করতে করতে আওয়ামী লীগের এমন এক অবস্থায় চলে যাচ্ছে, তাতে করে মনে হবে যে এরা টোটাল রাজাকারদের খপ্পরে পড়ে গেছে। এবং এবং রাজাকাররাও লজ্জা পাবে এরা এদের কর্মকাণ্ড দেখে। এবং তারা যে নিজেরা বলছে খুনি হাসিনার গুম খুন, এগুলোর এগুলো দিয়ে হাসিনাকে মানে ব্র্যান্ডিং করতে চাচ্ছে, ব্র্যান্ডিং আছেও, কিন্তু তারাও নিজেরা যে ব্র্যান্ডিং হয়ে গেছে মব জাস্টিসের জন্য, মব কালচারের জন্য, এবং মব তন্ত্রের জন্য, মব মাফিয়া হিসাবে তাদের অনেকের নাম বলতেছে মানুষ। এগুলো কিন্তু ভবিষ্যতে তাদের বিরুদ্ধে হবে। এবং এই 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 জিনিসটা কিন্তু তাদের কোনো মানে মাথায় আসছে না। আরেকটা কথা আমি বলেছিলাম যে আপনি খেয়াল করে দেখেন যে জুলাই কেন্দ্রিক অনেক কিছু হচ্ছে, মাসব্যাপী কর্মসূচি তো হইলই। তারপরে আরেকটা জিনিস জুলাইকে কেন্দ্র করে হচ্ছে যে আপনার বঙ্গভবন, গণভবনে একটা হচ্ছে, আর জাদুঘর হচ্ছে, নিশ্চয় আপনি জানেন সেটা, তাই না? তো হুম। এটার পেছনে অনেক টাকা ইনভেস্ট করা হচ্ছে। আমি সরকারকে বলতে চাই যে আসলে আমরা আবেগে পড়ে অনেক কিছু করে থাকি। শেখ হাসিনা ওই ভবনে থাকতো, তাই সেই ভবনকে আপনি এখন জাদুঘর বানিয়ে ফেলবেন। আপনি যে ভবনে থাকতেন সেই ভবনকে ভাঙিয়ে অন্যেরও আরেকটা কিছু বানাবে। এই তো জাদুঘর, তো ভাই ঘরে ঘরে জাদুঘরের দরকার নাই। জুলাই জুলাই স্মৃতির অনেক কিছু যদি আপনার থাকে, সেটা জাতীয় জাদুঘরে জমা দেন। জাতীয় জাদুঘর আমাদের এগুলো সংরক্ষণ করার জন্য দায়বদ্ধ, এবং তাদেরই কাজ এটা। এখন আপনি যদি ঘরে ঘরে জাতীয় জাদুঘর বানান, ক্ষমতা পরিবর্তনের ফলে জাতীয় জাদুঘর ভাঙবে না, কিন্তু এগুলো ভেঙে ফেলবে। এবং এগুলো ভেঙে ফেললে কি হবে, আমরা যে এত টাকা দিয়ে একটা প্রতিষ্ঠান করলাম, সেই টাকাটাই তো জলে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গণভবনকে আপনি কেন জাদুঘর বানাতে চান? গণভবন এই যে সংসদ ভবন কেন্দ্রিক, এই যে বিখ্যাত একটা আমাদের স্থাপনা এবং একটা নকশা, এটা কি নকশার বাইরে কিছু করা? এই নকশার মধ্যে কি জাদুঘর বানিয়েছে? এই নকশার মধ্যে কেন প্রধানমন্ত্রীর বাড়ি বানিয়েছে বা রাষ্ট্রপতির বাড়ি বানিয়েছিল ওই সময় চিন্তা করে? ওই সময় মানে এটা প্রধানমন্ত্রীর বাড়ি হিসেবে চিন্তা করা হয়েছিল গণভবন। এবং কেন করা হয়েছিল? তার আশপাশে দেখেন অফিসারদের বাসা করা হয়েছিল, শত শত বাসা, তারপরে শেরেবাংলা নগর, সবকিছু একটা পরিকল্পিত। আপনি এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন একটা জাদুঘর। এগুলো হচ্ছে যে
অপরিপক্ক ব্যক্তিরা যখন ক্ষমতায় বসে, যাদের মাথার মধ্যে এই যে 2 দিনের চিন্তা থাকে, তারাই এগুলা করতে পারে। এবং এগুলো করে কিন্তু জাতির মধ্যে বিভক্তি তো আনছেই, এবং জাতির অর্থনৈতিক ক্ষতি করছে। এই বিষয়টা আমি একটু লাগছি যে আমার, আমি আমি বলছি যে আমার কথা হয়তো কারো তিতা লাগবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে এটাই সত্য। এবং এগুলোই এগুলোই আমরা আজকে বলছি, হয়তো কালকে প্রমাণিত হয়। আমরা জুলাইয়ের পরে যে যে কথাগুলো বলছি, অনেকে যেগুলো বলে নাই, এখন অনেকে বলছে আরে এই তো ঘটতেছে। হ্যাঁ ঘটতেছে, আমরা তো আগে থেকে বলছিলাম ঘটবে এগুলা, এগুলোই ঘটতে যায়। 6 মাস ধরে আমরা ডক্টর ইউনূসের কোনো সমালোচনা, আপনি করেছেন, আমি ব্যক্তিগতভাবে ডক্টর ইউনূসের 6 মাস ধরে কোনো সমালোচনাই করি নাই। করি না, আমাকে গালাগালি করছে, এই বেটা তুমি তো চিটাঙ্গা, তোমরা তোমার বদ্দার পক্ষে, তোমরা দালাল, গালাগালি করছে আমাকে। আজকেও গালাগালি করছে একজনে, যে আপনি তো কিছু বলবেন না, আপনি তো বদ্দার দালাল। তো এটাই হচ্ছে মেন্টালিটি, যে চিরং এর লোক, তাই আমি বদ্দার সমালোচনা করবো না। না, না, বদ্দার সমালোচনা একটা প্রশংসা কথা দুইটাই বলি, করবো। একটা কথা একটু জানতে চাই। মানে আপনার আসলে কমন সেন্স কি বলে যে এই যে বিষয়গুলো, এটা যে টিকবে না, লং লাস্টিং হবে না, সাধারণ মানুষ যেটাকে নেগেটিভ ভাবে নিবে, এই বিষয়টা কি ডক্টর ইউনূস বুঝেন না? ওনার না রাজনৈতিক জ্ঞানটা কম, কিন্তু হুম। এইটুকু তো উপলব্ধি করার ব্যাপার আছে যে মানুষ আসলে কতটুকু বুঝতে পারে, মানুষ কতটুকু নেয়, মানুষ বাংলাদেশে মানুষের যে ক্যারেক্টারটা, যে খুব দ্রুত সিদ্ধান্ত চেঞ্জ করা, দ্রুত হুম। মাথায় উঠানো, মাথা থেকে নামিয়ে ফেরানো, উনি তো দেখেছেন সবই। উনি এই ধরনের মানে সিদ্ধান্তের দিকে যাচ্ছেন কেন? উনি যাচ্ছেন কারণ হচ্ছে যে এটা শুরুতেই গন্ডগোলটা হয়েছে, এটাকে স্বাধীনতা 2.0 বানিয়ে, এটা একটা গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানকে স্বীকৃত অর্থে এটা স্বীকৃতি পাওয়ার বিষয়। কিন্তু আপনি গণ অভ্যুত্থানকে একটা জাতির অভ্যন্তরীণ গন্ডগোলকে আপনি যদি স্বাধীনতা যুদ্ধের সাথে তুলনা করতে যান, তখনই সবকিছু গোলমাল পাকিয়ে যায়। তো যারা এটাকে 2.0 বানিয়ে বানাতে চেয়েছিল, এবং এটা বানাতে চাওয়ার কারণেই তারা বারবার এটাকে মহিমান্বিত করতে চাচ্ছেন, মহিমা দিতে চাচ্ছেন। সরকার এখন পুরো জুলাই মাস জুড়ে যে জুলাই বিপ্লব গলানোর যে কর্মসূচি নিয়েছে, মানে গলানোর গিলানোর যে কর্মসূচি নিয়েছে, এই গিলানোর কর্মসূচির উদ্দেশ্য তো এটাই, যে এটা ইতিহাসে স্থান দেওয়া। এটা কিন্তু 71 থেকেও বড় কিছু। শেখ হাসিনাকে হটানো কিন্তু বিরাট এক কাহিনী। মানে এরশাদকে যে আমরা হটিয়েছিলাম, সেগুলো কিছুই ছিল না, সেগুলো এমনি এমনি হয়েছিল। তখন যে বিভিন্ন রাজনৈতিক দল একসঙ্গে রাস্তায় নেমেছিল, শুধু শেখ হাসিনাকে হটানোটাই বিরাট বিপ্লব, মাইলস্টোন হয়ে গেছে বাংলাদেশের, বাকিগুলা না। অবশ্যই এরশাদকে হটানো একটা বিরাট ঘটনা, শেখ হাসিনাকে হটানো বিরাট ঘটনা, আওয়ামী লীগ লোকজন মনে করে যে খালেদা জিয়াকে যে 96 সালে তারা হটিয়েছিল, সেটাও একটা ঘটনা। এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের আভ্যন্তরীণ রাজনীতি। এখন এটাকে যদি আপনি স্বাধীনতার সমতুল্য করতে যান, তখনই গন্ডগোল লেগে যাবে। এই গন্ডগোলটা তারা শুরু থেকে এটাই করেছিল। ডক্টর ইউনূস সেই গন্ডগোলের মধ্যে আছেন। ওনার রাজনৈতিক জ্ঞান তো কি আছে আপনি জানেন, ওনার রাজনৈতিক জ্ঞান, উনি তো বিদেশিদের নিয়ে ব্যস্ত। বিদেশি কেউ আসলে তাকে দেখা দেওয়া, মানে যদু মধু যা বাংলাদেশে আসে, আসলেই ওনার দেখা পাওয়া যায়। হ্যাঁ, উনি আবার যখন বিদেশে যান, যদু মধু যারাই দেখা করতে চাচ্ছেন, সবাইকে উনি দিতে পারছেন। বিদেশি সাংবাদিকদের জন্য ওনার দরজা মানে খোলা। এখন তো 12 না 13 নম্বরে আবার যাইতেছেন আপনার মালয়েশিয়া, সেটা আবার পাকা হয়ে গেছে। এই জুলাই বিপ্লব ফালাই দিয়ে চলে যেতে চাইছিলেন, তারপর মালয়েশিয়াকে রিকোয়েস্ট করছে যে ভাই এই 36 জুলাইয়ের পরে একটু দাও, ওরা এর মধ্যে দিয়ে দিয়েছিল। যাক, ওইখানেও যাবেন, ওইখানেও দেখবেন আপনি বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলবেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে উনি বাংলাদেশি সাংবাদিকদের সাথে কথা বলেন না, আসেন না। ওনার সিলেক্টিভ সাংবাদিকদের উনি ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু উনি একটা জাতীয় প্রেস কনফারেন্স করছেন না, যেখানে সাংবাদিকরা যাবে। কয়দিন আগে কিছু সাংবাদিককে ওনার কার্যালয়ে ডাকা হয়েছিল, একজন মন্ত্রী ব্রিফ করেছেন। আমি ভাবছিলাম বোধহয় ওনার মুখোমুখি হবে, তাতে করে আমি একটা দেখতে পেতাম যে যাদেরকে শেখ হাসিনা দাওয়া দিয়ে নিয়ে গেছিল, শেখ হাসিনার ওই চামচাদের সঙ্গে আরো 2-4 জন সাংবাদিক তো গিয়েছিল, যেখানে কঠিন কোশ্চেন করে এবং করতে পারে, করেছে। এখন আমরা দেখতাম কত বড় বড় মেরুদণ্ডওয়ালা সাংবাদিক বাকি রয়ে গেছে, যারা ডক্টর ইউনূসকে কঠিন কোশ্চেন করে। জাতি কিন্তু বঞ্চিত হয়েছে, বঞ্চিত হচ্ছে গত 11 মাস ধরে। যে জাতির এত কঠিন কঠিন প্রশ্ন করা সাংবাদিকরা, মেরুদণ্ডওয়ালা সাংবাদিকরা কিন্তু দেখতে পাচ্ছে না। দালালরা তো সব পালিয়েছে, আর মেরুদণ্ডওয়ালা সাংবাদিক যারা এখন বিভিন্ন জায়গায় আছে, তাদের মেরুদণ্ড কত শক্ত, এটা কিন্তু বাংলাদেশের মানুষ এখনো দেখতে পাচ্ছে না। কারণ লাইভ কোনো অনুষ্ঠান হচ্ছে না। এই শেখ হাসিনা যে তামাশা করতেন, সেটা সারা বাংলাদেশ দেখতো। এখানে কোনো তামাশা হচ্ছে না, এই তামাশা বন্ধ। এবং উনি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন না। আপনার কি ইচ্ছা হয় না যে উনি একটা সংবাদ সম্মেলন করুক, আপনাকে, অবশ্যই, আমাকে অবশ্যই। এবং আরো কয়েকজন সাংবাদিককে দাওয়াত দিক, আমরা যাই সেখানে প্রশ্ন করি? হম, হম, হম। আচ্ছা, একটা কথা আপনি আমাকে বলেন, যারা ওনার নিয়োগ করতে হিসেবে উনি নিজেই স্বীকার করেছিলেন, এই ছাত্ররা, হুম। এদের মধ্যে একজন এই সার্জিস আলম, উনি নিজে হুম। একটা স্ট্যাটাস দিয়ে বলেছেন যে 8ই আগস্ট দ্বিতীয় স্বাধীনতা শুরু হয়নি, হুম। দ্বিতীয় স্বাধীনতা নষ্টের, হুম। ছাড় দেওয়ার এবং বিপ্লব বেহাতের কর্মযজ্ঞ শুরু হয়েছে। হুম। তো এখন ওনার নিয়োগকর্তারাই তো বলতেছেন যে ওই দিন যে ওনাকে নিয়োগ দেওয়া হয়েছিল, হুম।
যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেটা তো উনি পালন করতে পারেন না, বরঞ্চ 5ই আগস্ট যে বিপ্লবটা, জুলাই বিপ্লবটা, সেটা নষ্ট শুরু হয়েছে ওই দিন থেকে। ওইটাই ওইটাই আমি লিখলাম তো, যে আমি মনে হ্যাঁ, করছিলাম যে ভয় পাচ্ছি যে স্বৈরাচারের দোসর তুমি এই কথা বলতেছো, ওমা দেখি সবাই একসাথে লাগছে পরে, আমার পরেই সবাই বলতেছে এই ডেটটা কেন হইলো। তো তাতে আমি বাইচা গেলাম যে স্বৈরাচারের দোসর বললো না, ওরাও নিজেরা এখন দোসর হলো, ডক্টর ইউনূস কেন এই দেশ এই ডেটটা পালন করছে। এবং দেখেন সাজিদ আলম যে কথাটা বলছে এটা তো খুবই আপত্তিকর, যে হুম, 8 তারিখ থেকে বিপ্লব ব্যাহত হচ্ছে, তার মানে কি রাইট। ডক্টর ইউনূসকে আমরা সবাই সমর্থন করে এই সরকারে বসিয়েছি। ডক্টর হুম, ইউনূস তো উড়ে এসে জুড়ে বসেন নাই, তাই না? উনি হুম, 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 সর্বসম্মতিক্রমে বসছেন, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি একসঙ্গে বসে 8 তারিখ থেকে ওনার যাত্রা শুরু হয়েছে। এখন আপনি বলতেছেন বিপ্লব ব্যাহত হয়েছে, ব্যাহত কি হয়েছে? তার মানে আপনি কি করার কথা ছিল 8 তারিখে বা 5 তারিখের পর আপনাদের কি করার কথা ছিল? সেটা করলেন না কেন? সেটা বলতেন আরো। 5-এর পরে তো আরো 3 দিন 4 দিন সময় গেল, এর মধ্যে যার যার বাড়ি ভাঙা, যারে যারে হত্যা করার, পুলিশ মারার সবকিছু তো করলেন, এই কাজটা করতে পারলেন না কেন? এবং এটার জন্য এবং এই এই সাজিস আলমরাই তো ডক্টর ইউনূসকে চয়েস করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী তো বলা হচ্ছে যে না, ওরা নিজেরাই তো বললো, সেনাবাহিনী বলছে যে না, উনি যেহেতু বিতর্কিত আমরা দ্বিতীয় আরেকজন ব্যক্তিকে দিই। সেনাবাহিনীর কথা উপেক্ষা করে তারাই পছন্দ করেছে, রাজনৈতিক দলগুলো সেটার সমর্থন করতে তখন বাধ্য হয়েছে। তো তাহলে এরা যখন আজকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কথা বলে, তাহলে এগুলো তো হিপোক্রেসি। এই সার্জিস আলমরা একসময় বঙ্গবন্ধুর নামে স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুর গুণগান গাইছে, শেখ হাসিনার গুণগান গাইছে, তারপরে এখন আবার ডক্টর ইউনূসের গুণগান গাইছে, এখন ইউনূসের বিদায় বেলায় আবার সুর বদল করতেছে। এগুলো তো ঠিক না। জি, ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব আনিস আলমগীর। আমরা একটা বিষয় নিয়ে কথা বললাম আজকে, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা হওয়া খুব জরুরি ছিল। আমাদের আসলে বোঝা দরকার ছিল দেশ আসলে কোন দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারাও শুনলেন আনিস আলমগীর বিশ্লেষণ। আবার কথা হবে। আল্লাহ হাফেজ।